আমার ছেলেবেলার শহরটাতে ফিরতে এখনো প্রায় 1 মাস বাকি। তাই আপাতত আরো 1 মাস টুকটাক হাবিত্যেশ আর অপেক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় নেই। শরৎ এসে গেছে, পুজোও আসছে, কিন্তু মা দুর্গা এবার বেশ খানিকটা লেট। একদিকে হয়তো ভালোই হয়েছে, আশা করা যায় বর্ষারানী ততদিনে বাংলাদেশকে সবুজে সাজিয়ে আর বাঙালিকে ইলিশ মাছ খাইয়ে অন্য কোথাও অন্য কোনোখানে উধাও হবে। অতএব পুজোর কটা দিন বোধ হয় তিনি আর ভাসাবেন না। অন্তত আমার মতো অনেক বাঙালিরই এটা ঠিক এই মুহূর্তের উইশফুল থিঙ্কিং বলা যেতে পারে। আমার শহরটা কেন এত বেশি ইম্পর্টেন্ট? আমার শহরে পেঁজা তুলোর মেঘ আছে, কচি বাঁশ আর শিউলি ফুলের গন্ধ আছে, পোটোপাড়ায় গঙ্গামাটি কেটে মূর্তি গড়ার তোড়জোড় আছে, পুজো মার্কেটিং আছে, রাস্তা বন্ধ করে প্যান্ডেল তৈরির হুজুগ আছে, পুজোর গান, পুজোর খাওয়া দাওয়া, পুজোর প্রেম, পুজোর ছুটি সব আছে। আর সব থেকে বেশি করে আছে একটা তুলনাহীন উদ্দীপনার আমেজ আর বাঁধনহারা আমোদে উচ্ছ্বাস। বাঙালি পারেও বটে। তা দেখতে দেখতে জ্ঞানত অনেকগুলো পুজোই কাটিয়ে ফেলেছি। হ্যাঁ, তা বোধ মোর দ্যান আ স্কোর অফ ইয়ার্স নাও। বাট স্ট্রেঞ্জলি প্রত্যেক বছর বয়সের সাথে সাথে উদ্দীপনাটা বাড়ছে বই কমছে না। দৈনন্দিন জীবনের ঘেরাটোপে জীবিকার তাগিদে যে হতভাগারা আমার মতো বিদেশ বিভুঁয়ে পড়ে আছে, নিজের বাড়ি ছেড়ে আপন জনদের ছেড়ে বেশ খানিকটা দূরে, আই এম শিওর কোয়াইট এভিডেন্টলি তাদের অনেকেরই গল্পটা ঠিক আমার মতো। বিগত 10-15 বছরে পৃথিবীটা অনেক অনেক বদলে গেছে। আশেপাশের ছবি, মানুষজনের ভাবনা চিন্তা, রাজনৈতিক তথা অরাজনৈতিক পরিবেশ, সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্টস, আমাদের সংস্কৃতি, এমনকি কলকাতা শহরের দুর্গাপুজোর আড়ম্বর ও উপঢৌকন সব কিছু। অতএব গ্লোবালাইজেশন বা এসব ইনএভিটেবল চেঞ্জেসগুলো নিয়ে অযথা কথার কচকচি করে লাভ নেই। বরং যেটা নিয়ে শুরু করেছি সেটাই ফিরে আসি। আমার নিজের ট্রিস্টস উইথ দুর্গাপুজো রিলেটেড মেমোরিজ, আর ঠিক এই মুহূর্তে জানলার পাশে বসে সেই সবের রেমিনিসেন্স। ছোটবেলার পুজো বলতে মনে পড়ে স্কুল থেকে 1 মাসের পুজোর ছুটি, গড়িয়াহাটে পুজোর কেনাকাটার ভিড়, চোখের সামনে একটু একটু করে একডালিয়ার প্যান্ডেলটা তৈরি হতে দেখা, কটা নতুন জামা কাপড় হলো ঠোঁটের ডগায় তার হিসেব রাখা, আর বারবার মনে মনে গুনে নেওয়া আরো কতগুলো হতে পারে। এইসব আমার স্কুলের প্রথম দিককার বেস্ট ফ্রেন্ড। ওরা প্রতিবার পূজা ভ্যাকেশনে কোথাও না কোথাও বেড়াতে যেত, আমরা কখনো যাইনি। পুজোর সময় কলকাতার বাইরে থাকাটা যে একটা বাতুলতা, সেটা বোধহয় এভাবেই সেই ছোট্টবেলা থেকে আমার মধ্যে ইনকালকেটেড হয়ে গেছিল। বেড়াতে যাবেই যদি যাও না বাপু, গরমের ছুটিতে যাও, ক্রিসমাস হলিডেজে যাও, নিদেন পক্ষে পুজোর 5টা দিন বাদ দিয়েই না হয় যাও। আমি চিরকাল শহরে মানুষ, সাউথ ক্যালকাটা টু বি স্পেসিফিক। সো বাঙালি মাইন্ড ফ্রেমে দুর্গাপুজোর সাথে কাশফুলের দোলা বা অপু দুর্গার কাশবনের ভিতর দিয়ে দৌড়ে দৌড়ে ট্রেন দেখতে যাওয়াটা সত্যি কথা বলতে ঠিক সেইভাবে রিলেট করতে পারি না। তবে মামার বাড়ির বাগানে একটা বিশাল শিউলি গাছ ছিল। সেই গাছটায় প্রতিবার শেষ বর্ষার সাথে সাথে কুঁড়ি ধরত। একরকম বলা যায় সেটাই ছিল আমার দুর্গাপুজোর হারবিঞ্জার। বলাই বাহুল্য, স্কুলে ছুটি পড়তে তখনও অনেক দেরি, তাই অগত্যা দিন গোনা শুরু। ছুটির দিনে কতবার বাগানে শিউলি ফুল তুলতে গিয়ে শুঁয়োপোকা মারিয়েছি, একবার তো হাতেও চটকে ফেলেছিলাম। কিন্তু আশ্বিনের সকালে শিশির ভেজা ঘাসে শিউলি কুড়োনোর ব্যাপারটাই ছিল অন্যরকম। শুঁয়োপোকার আবার ভয় কি? দিদু পান সাজার বাক্স থেকে একটু চুন লাগিয়ে দিলেই সব ঠিক। দিদু মানে আমার দিদা, তার কাছেই ছুঁচসুতো আর ওই শিউলি দিয়ে আমার প্রথম মালা বানানোর হাতে খড়ি। বাড়ির ঠাকুরের জন্য ছোট ছোট শিউলি ফুলের মালা বানিয়ে দিতাম, আর সিরিয়াসলি আই মাস্টার্ড দ্যাট প্রিটি ফাস্ট। পুজোর ছুটি শেষ হলেই আবার পরীক্ষা, তাই সিজনটা উপভোগ করো বা না করো, এসেছে শরৎ, হিমের পরশ, লেগেছে হাওয়ার তরে। রবি ঠাকুরের দেওয়া এই বর্ণনাটা কমাদারি সমেত মুখস্থ কিন্তু হওয়া চাই। তবে পুজোর কটা দিন বই খাতার পাট একেবারে বন্ধ, মাও জোর করতো না। সেই সময় মহালয়ার দিন ভোররাত্রিরে উঠে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠের মাহাত্ম্যটা ঠিক বুঝতে পারতাম না। আগের দিন রাতে হঠাৎ বাড়ির পুরনো রেডিওটা ঠিক আছে কিনা
বড়দের সেটা জানার তাগিদ দেখে বুঝতাম ব্যাপারটা বেশ ইম্পর্ট্যান্ট, নির্ঘাত ওটা কোনো একটা সেকেলে অভ্যেস। আমার বরং টিভিতে মহিষাসুর মর্দিনী দেখতে বেশি ভালো লাগতো। এখন এই কথাটা বলতে বলতে নিজেকে সত্যি বোকা লাগছে, বা হয়তো আমি বেনিফিট অফ ডাউট পেয়ে যেতে পারি এই বলে যে তখনও ইট ওয়াজ স্টিল ইন দ্য প্রসেস অফ দিস বাঙালি ইন দ্য মেকিং। এখন বুঝি বছরের ওই দিনটায় রেডিওতে ওই ভদ্রলোকের গলায় স্তোত্রপাঠ না শুনলে বাঙালির পুজো শুরু হয় না, হতে পারে না। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহে। গঙ্গায় তর্পণ আর সূর্য প্রণামের মধ্যে দিয়ে মহালয়ায় দেবীপক্ষের সূচনা হলেও মা বলতো দুর্গা ঠাকুর নাকি সপ্তমীর দিন ভোরবেলায় মর্তে পৌঁছয়, আর তাই সপ্তমীর দিন ভোররাত্রিরে দুর্গা ফল দিয়ে বাড়ির চৌকাঠে 7টা ফোঁটা দিলে মা দুর্গা খুশি হয়ে আমাদের বাড়ি থেকে ঘুরে যাবে। একবার এসে গেলে যেতে না দেবার ফন্দিটা অবশ্য আমার ছিল, তাই প্রতি বছর ভোররাত্রিরে ঘুম থেকে উঠে ঠাকুমার চন্দন পিঁড়িটায় চন্দন ঘষে বাড়ির সবকটা দরজার চৌকাঠে ফোঁটা দিতাম। মা দুর্গা তো আর বাসি ঘর দরে আসবেন না, তাই ঘরদোর পরিষ্কার করবার দায়িত্বটা মাই নিত। সূর্যোদয়ের সাথে সাথে পাড়ার পুজোর প্যান্ডেল থেকে ভেসে আসতো ঢাকের বোল, মানে দুর্গাপুজো শুরু। যখন আরেকটু বড় হলাম, মানে ক্লাস 7-8 আর কি, তখন পুজোটা খানিকটা বদলালো। কোনো গার্ডিয়ান ছাড়া শুধু বন্ধুরা মিলে ঠাকুর দেখতে বেরোনোর পারমিশন পাওয়া যেতে লাগলো। তখনই শুরু প্রথম প্রথম পুজোর প্রেম। আমাদের ছেলেদের মতো অবভিয়াসলি মেয়েরাও তাদের দলবল নিয়ে ঠাকুর দেখতে বেরোতো। হঠাৎ কোনো পুজোর প্যান্ডেলে কাউকে দেখে একটু ভালো লাগলে চোখাচোখি এবং উইদিন আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড তাকে ইশারায় বুঝিয়ে দেওয়া মনের সবটা। যদি সে মুখ ঘুরিয়ে নিল তো হু কেয়ার্স একটা ভাব দেখিয়ে প্যান্ডেল থেকে বেরিয়ে যাওয়া, আর যদি বাই এনি চান্স সেই কিশোরীটির মুখে এক চিলতেও হাসি দেখা যায়, তাহলে জটায়ুর মতো আপনাকে তো কাল্টিভেট করতে হচ্ছে মশাই, মাকে একটা হাসি দিয়ে পরপর কয়েকটা প্যান্ডেলে তাকে ফলো করা, উইথ নো ইমপ্লিকেশনস ইন্টেন্ডেড, একটা অ্যাটিটিউড নিয়ে। কখনো কখনো কথা বলার সুযোগ হয়ে যেত, আবার কখনো হতোও না, কিন্তু একটা ব্যাপার অস্বীকার করার কোনো জায়গা নেই, যে সেই সব প্রেম একটাও কিন্তু লক্ষ্মী পুজো পর্যন্তও গড়ায়নি। বন্ধুরা ঘুরতে বেরোনোর অনুমতি পাওয়া যাচ্ছে বলে যে বাড়ির লোকের সাথে পুজোয় সময় কাটাবো না সেটাও সম্ভব নয়, তাই যাতে সব দিকই বজায় থাকে আর আখের লাভটা আমারই হয়, আসলে মূল লক্ষ্য ছিল কত বেশি ঠাকুর দেখা যায় আর কি। আমি ভাগ করে নিয়েছিলাম সকাল গড়িয়ে বিকেল পর্যন্ত বন্ধুরা এ প্যান্ডেল সে প্যান্ডেল ঘুরলেও সন্ধেবেলায় কিন্তু মা বাপুর সাথে বেরোনো চাই। এদিক ওদিক ঘোরা আর প্রচুর প্রচুর ভালো মন্দ খাওয়া দাওয়া, ফুচকা, আইসক্রিম, ফিশ ফ্রাই, কাটলেট, মোগলাই, কোনো কিছুই বাকি থাকতো না। বাঙালির কাছে পুজোর খাওয়া দাওয়াটা এসেনশিয়ালি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেই নিয়ে কথা বলা একবার শুরু করলে শেষ করাটা সত্যিই খুব মুশকিল হবে। বাট বিয়ন্ড এভরিথিং, যেটা না বললে একেবারে ঠিক হবে না, সেটা হচ্ছে অষ্টমীর দিন সকালে অঞ্জলি দিয়ে বাড়ি ফিরে গরম গরম লুচি আর ছোলার ডাল, আর নবমীর দিন রেওয়াজি পাঁঠার মাংস। চব্য চস্য লেজ্জপেও যাই হোক না কেন, এই দুটো জিনিস ছাড়া পুজোটা ঠিক জমে না, অন্তত আমার তো হয় না। ঠিক তেমনই বিজয়া দশমীতে নিমকি, ছোট ছোট শুকনো গজা আর নারকেল দেওয়া ঘুগনিটা মাস্ট। না না, আমি এক্ষুনি বিজয়া নিয়ে ভাবতেও চাই না। ফিরে আসি আর একটু বড় বেলাকার পুজোয়, তখন হাই স্কুল বা আর্লি গ্রাডস। তখন প্রায় আমরা সবাই চুটিয়ে প্রেম করছি, অ্যান্ড মাইন্ডেড পাপি লাভস নয়, বেশ সিরিয়াস রিলেশনশিপস। অতএব বান্ধবীকুলের আবির্ভাবে পুজো একটা নতুন মাত্রা পেল। অনেক চেনা অভ্যেসগুলো বদলাতেও হলো। পায়ে হেঁটে সারা শহর টোটো করা বন্ধ করতে হলো সবার আগে। আসলে প্রেয়সীরা সবাই বাদ না সাধলেও তাদের নতুন স্টিলেটো পরা ফোসকাগুলো অতটা কনসিডারেট হতো না। বাঙালি ছেলেরা হুজুগে হলে কি হবে, শিবালরাস অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তাই অগত্যা পকেট গড়ের মাত করে কোনো ডিসেন্ট রেস্তোরাঁয় ভোজনাদি এবং দুর্গাবাড়ি বা ম্যাডক্সে বসে আড্ডা। খেয়াল রাখতে হতো কোন কোন পাড়ার পুজো মণ্ডপে যাওয়া যাবে না। কারণটা খুব সিম্পল, যদি কোনো বান্ধবীর বাড়ির লোক দেখে ফেলে তাহলে হাই চান্স বাকি পুজোটা হয়তো মাটি। এই সময়টাতে
প্রতি বছর আমার একটা একরকম সেলফ ইম্পোজড দায়িত্ব থাকতো, আর সেটা হচ্ছে দিদুকে সকালের দিকে রিকশায় করে ঠাকুর দেখানো। না না, আমার দিদা সেরকম অতি বয়োজ্যেষ্ঠা থুরথুরে বুড়ি হয়ে যায়নি এখনো, তখন তো আরো ছিল না। আসল প্ল্যানটা হচ্ছে দিদুকে নিয়ে একটু ঘুরে বেড়ানো, আর সন্ধেবেলার ভিড় থেকে বাঁচানো তাকে, আর ঠাকুর দেখা শেষ হলে দিদা নাতিতে পেট পুড়ে ভালো মন্দ খেয়ে বাড়ি ফেরা। নিজেকে বেশ একটা রেসপন্সিবল অ্যাডাল্ট মনে হতো। বেশ কয়েকবার গর্ব করে বন্ধুদের বলেওছি, না রে, আমার সপ্তমীর সকালটা হবে না, দিদুকে নিয়ে একটু বেরোবো। আসলে সেই সময়টাতে আলাদা করে সেরকম কাজের ভার তো কেউ দিত না, তাই একরকম যেচেই সব করা আর কি। ছোট ছোট ভালো লাগা আর অনেকটা ভালোবাসা। ওই সময়টাতে কলকাতার পুজোর আড়ম্বর ড্রাস্টিক্যালি অনেকটা বেড়ে গেছে। পল্লীবাসীর ইনভলভমেন্ট বা সবাইকে নিয়ে আনন্দ হৈহুল্লোড় করার থেকে কমার্শিয়ালাইজড কম্পিটিশনগুলোয় মন দিয়েছে শহরের পুজোগুলো। আর যদি কোনো পলিটিক্যাল নেতা বা রিয়েল এস্টেট এজেন্টের পেট্রোনেজ থাকে তাহলে তো কথাই নেই। এশিয়ান পেইন্টস দিয়ে যে শারদ সম্মানগুলো শুরু হয়েছিল, ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়ানোর জন্য সবাই এখন কিছু না কিছু পুরস্কার দিতে চায়। সেরা প্রতিমা, সেরা প্যান্ডেল ছাড়ো, দেখা গেল কোথাও কোনো লোকাল এনার্জি ড্রিঙ্কের কোম্পানি সেরা ওষুধের প্রাইজ দিচ্ছে, তো শহরের কোনো নামজাদা মিষ্টির দোকান গণেশের সেরা ভুঁড়ির জন্য পুরস্কার ঘোষণা করছে। প্রাইজ যার জন্যই হোক, উদ্যোক্তারা কিছু একটা পেলেই খুশি। আর এই প্রতিযোগিতার প্রপাগ্যান্ডার মাঝে পুরো দমে শুরু হয়ে গেছে থিমের পুজো। কোথাও পাঁপড় বা বিস্কুট বা মাটির হাড়ি কলসি কলকে দিয়ে তৈরি হচ্ছে দেবী মূর্তি, তো কোথাও আলুর খোসা, শামুকের খোল, ঝাঁটাকাঠি বা হোগলা পাতা দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। এ সবই যে অতি নান্দনিক বা সৌন্দর্য বিশিষ্ট হচ্ছিল তা নয়। এই ব্যাপারটাতে আমি জানি না কেন, কোনো অজানা কারণে আমি একটু বেশি কনজারভেটিভ। আমার চিরকাল মনে হয়েছে নাথিং বিটস দ্য সাবেকি একচালার প্রতিমা। মায়ের সেই টানা টানা রাগী চোখ, আর অথচ মুখে একটা স্মিত হাসি, দ্য পারফেক্ট জগৎজননী রূপ। অনেকে হয়তো আর্গুমেন্ট রাখতে পারেন যে সময়ের সাথে সাথে চেঞ্জটা খুব ইম্পর্ট্যান্ট, আর থিমের পুজো সেই বদলেরই পরিচায়ক। আমার মনে হয় other than providing a temporary employment to quite a few needy artisans, আর কখনো কখনো to a mere extent বাংলার কিছু পুরনো সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা ছাড়া থিমের পুজোর পক্ষপাতী আমি অ্যাটলিস্ট কোনোদিন হতে পারবো না। আই মিন কাম অন, ঘুঁটে কয়লা দিয়ে তৈরি দুর্গা ঠাকুর, এটা মেনে নেওয়া যায়। কিন্তু এত কথা যখন বললামই, আমার বলা উচিত সমস্ত থিম পুজোর উদ্যোক্তারা কিন্তু অকারণ থিম্যাটিক ফেস্টিভিটিতে বিশ্বাস করেন না। শহরের দক্ষিণে বেশ কিছু পুজো রয়েছে যাদের একটা চারুসম্মত আপিল রয়েছে, যেমন বাদামতলা বা বোসপুকুর, এমনকি শিব মন্দির। কারণ আমার মনে হয় তারা কোথাও একটা নিজেদের বেঁধে নিয়েছে, and they have never gone over the board. সবকিছুই এখন ব্র্যান্ড, আর এই ব্র্যান্ড দুর্গাপুজো সেলিব্রেশনে আবাল বৃদ্ধ বনিতা সবাই সামিল। তবে টিভিতে শালিমার নারকেল তেল বা থামস আপের পুজো স্পেশাল অ্যাডভার্টিজমেন্টগুলো পুজোর এসেন্সটা কিন্তু বাঙালির একেবারে অন্দরমহলে পৌঁছে দিয়েছিল। এই প্রাণ ঢালা উৎসবে বারবার আলো আসা, ভালোবাসা মিশে একাকার। বাঙালির 12 মাসে 13 পার্বণ নিয়ে বেশ চলছিল, কিন্তু সেইগুলো বাদ দিলে when it came to thinking about career opportunities, পড়াশোনা শেষে নিজের পায়ে দাঁড়ানোর উপায় ঠাওর করা, শহরটাকে খুব বোকা মনে হলো। সবকিছু যেন একটা জং ধরা নোংরে স্টলড হয়ে গেছে। তাই অগত্যা আমার সমবয়সী অনেকের মতো একরকম ভাগ্য যাচাই করতেই অন্য একটা শহরে সম্পূর্ণ অন্য একটা জায়গায় পালিয়ে গেলাম। 2 বছর ম্যানেজমেন্ট পড়াকালীন আমার প্রথম কলকাতার বাইরে দুর্গাপুজো, ছুটি পাইনি। এমনকি মনে আছে অষ্টমীর দিন দুটো পরীক্ষা ছিল। যেহেতু দেশেই ছিলাম, আর ফর্চুনেটলি বম্বে পুনেতেও বেশ কিছু বেঙ্গলি অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুর্গাপুজো হয়, ঢাকের আওয়াজ, সন্ধ্যারতি আর পুজোর ভোগটা পুরোপুরি মিস করতে হয়নি। কিন্তু কোট টাই এর ফর্মাল ইউনিফর্মে অষ্টমীর দিন অঞ্জলি দেওয়াটা একটা এক্সপিরিয়েন্স অফ আ লাইফ টাইম। অঞ্জলি দিয়ে কলেজের পথে যেতে যেতে মাকে একটা ফোন করেছিলাম। জানি না কেন গলাটা হঠাৎ ধরে এসেছিল, খুব কান্না পাচ্ছিল।
আসলে মা দুর্গার ফেস্টিভ সেলিব্রেশনে নিজের মায়ের থেকে দূরে থাকাটা ইজ সিরিয়াসলি আ পেইন, আই টেল ইউ। নিডলেস টু মেনশন, আমার কলেজের বাঙালি বন্ধুদের হালও আমারই মতন। ইচ্ছে থাকলেও উপায় নেই। সারাদিন কলেজ করে রাত দুপুরে সবাই মিলে অনেকটা দূরে একটা পুজো প্যান্ডেলে যেতাম। তারপর টেম্পোরারি স্টলগুলোতে বাঙালি খাবার খেয়ে মাঝরাত অব্দি আড্ডা দিয়ে বাড়ি ফেরা। ফিরতে হতোই, পরের দিন আবার পরীক্ষা যে। তবে দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট কলকাতার বাইরেই হোক আর হাজারো একটা রিজার্ভেশনসই হোক, বাঙালির হুজুগ কিন্তু কমে না। সেবারের পুজোটা ছিল নতুন বন্ধুত্বের পুজো। কলেজের অন্যান্য ডিপার্টমেন্টের অ্যাকোয়েন্টেন্সরা হঠাৎ খুব কাছের বন্ধু হয়ে গিয়েছিল। 1 বছর আগে রিলিজ করা অঞ্জন দত্তর সিনেমার নামটা আমরাই বোধহয় যথাযথ মর্যাদা দিয়েছিলাম। Wherever you might be, the Bong connection always binds you. এর পরের বছরটাও পুজোতে কলকাতা ফিরতে পারিনি। একটা ডকুমেন্টারি শুট করার অজুহাতে বম্বে পালিয়েছিলাম। আমার কলেজেরই খুব কাছের এক বন্ধুর বাড়িতে। সেও বাঙালি, কিন্তু আনলাইক মি এন্টায়ারলি ব্রট আপ ইন বম্বে। তুলনামূলকভাবে পুনের থেকে অনেক বেশি দুর্গাপুজো হয় এখানে। কাকিমার হাতের রান্না খেয়ে আর এদিক সেদিক প্যান্ডেলে শুট করে বেশ মজাতেই কেটেছিল সেবার। বম্বেতে হীরানন্দানি বা লোখণ্ডওয়ালার পুজো দেখলে মনেই হওয়ার জো নেই যে তুমি কলকাতার বাইরে। সেবারের পুজোয় 3টে জিনিস জানতে পেরেছিলাম। 1, মানুষ সত্যিই অভ্যেসের দাস, কারণ এইবার পুজোয় কলকাতা না ফিরতে পেরে অতটা মন খারাপ হয়নি। 2, বাঙালি যেখানেই থাকুক না কেন দুর্গাপুজোতে হুল্লোড় করাটা তার মজ্জাগত ব্যাপার। আর 3, প্লেব্যাক সিঙ্গার অভিজিৎ শুধু ভালো গানই গায় না, খুব ভালো ঢাকও বাজায়। পড়াশোনা শেষ করে আবার অন্য শহর, এবার দাক্ষিণাত্যে, ঠিকানা ব্যাঙ্গালোর। বয়সটা আর একটু বেড়ে গেল। কংক্রিটের জঙ্গলে ভরা এই পোড়া দেশে শিউলি ফুল ফোটে, কিন্তু কোথায় তা আমার জানা নেই। আসলে এখানে তো আর সাইকেল নিয়ে অলিতে গলিতে ঘুরে বেড়ানোর সুযোগ হয় না। এখন পুজোটা অনেকটা অন্যরকম। এখানে প্যান্ডেল তৈরির কচি বাঁশের গন্ধ নেই ঠিকই, কিন্তু টিভির বাংলা চ্যানেলগুলোয় পুজোর কাউন্টডাউন আছে, আর আছে পুজোর প্রস্তুতি নিয়ে নানান রকমের প্রোগ্রাম। সেসবগুলোই এখন কিপস আস ওয়েল ইনফর্মড। পুজো আসছে। আজকাল নিজের কটা নতুন জামা হলো সেটা গোনার থেকে কাছের মানুষগুলোকে কত বেশি দেওয়া গেল তাতে বেশি আনন্দ হয়। তাই কলকাতার বাড়ির লোকজনের জন্য কিছু না কিছু কিনে পাঠাতে খুব ভালো লাগে। বেশ একটা বড় হয়ে গেছি হাব ভাব আর কি। আর এছাড়া পুজোর 2 মাস আগে থেকে ফ্লিপকার্টে রেগুলারলি চোখ রাখাটা খুব নেসেসারি। কবে শারদীয়া সংখ্যাগুলো এসে যায়? হ্যাঁ, এখনো আমি আর আমার বেশ কিছু বন্ধুরা শারদীয়া আনন্দমেলার জন্য ওয়েট করি। হাতে পেয়ে গেলে হয়তো সুনীল গাঙ্গুলিকে ক্রিটিসাইজ করতেও ছাড়ি না যে এবারের কাকাবাবুর গল্পটা ঠিক জমলো না, বা গত 2 বছর আগের প্রচ্ছদটা এবারেরটার থেকে অনেক বেটার ছিল। বছরের শুরুতে ক্যালেন্ডার খুলে সব থেকে প্রথমে যেটা দেখার সেটা হলো দুর্গাপুজোটা এবারে কোনো উইকেন্ডে পড়েছে কিনা, তাহলে একটু ছুটিগুলো অ্যালোকেট করতে সুবিধা হয় আর কি। তারপর কাছের বন্ধুগুলোর সাথে রীতিমতো সিনসিয়ারলি প্ল্যান করা যে কোন বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজো কত ভালো আর আমরা কোথায় কিভাবে সময় কাটাবো। কবে 6 বালিগঞ্জ প্লেস বা ভজহরি মান্নায় খাবো, আর কবে মণ্ডপে ভোগ বিতরণে হাত লাগাবো। নিজের জন্য কিছু একটা কেনা হোক বা না হোক, একটা পাঞ্জাবি খুব দরকার। সে অষ্টমীর অঞ্জলির জন্যই হোক বা বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে পড়তে। কেনাকাটা, ভুরিভোজ, আড্ডা, আবদার, প্রেম, লাইন দিয়ে অঞ্জলি, আত্মীয় পরিজনদের দূরভাষে পুজোর শুভেচ্ছা আদান প্রদান, ফেসবুকে একটা পুজোর ছবির নতুন অ্যালবাম আপলোড করে বন্ধুদের ট্যাগ করা, এই সব নিয়েই কাটে এখনকার পুজো। আর আসছে বছর যখন আবার হবে, আইল মেক শিওর যে আমি কলকাতায় ফিরবই, এই আশায় বুক বাঁধা। অনেক কথা হলো, অনেক পুজোর, অনেক ছবি, অনেক স্মৃতি। ছোট থেকে বড় হয়ে উঠতে উঠতে আমার দুর্গাপুজো। অনেকদিন আগে পড়া রবি ঠাকুরের একটা কবিতার কয়েকটা লাইন খুব মনে পড়ছে আজ, শুনবে? আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজনতলার হাটে,
বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি, খোকা তেমনি খোকাই আছে বুঝি। ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো। আমি বলবো দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়। And this one's dedicated to all my friends. পুজো সব্বার খুব 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 ভালো কাটুক।